আজকে আমরা পড়াশোনা করবো নতুন সময়ের স্বাস্থ্য নিয়ে। অনেক স্বাস্থ্য বিশেষ করে অবস্থা ফিজ স্যার শোনা যাচ্ছে না স্যার, ইকো হচ্ছে। ঠিকঠাক। স্যার কথাটা একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। স্যার একটু মাইকটা একটু দেখে নিন, কথাটা পুরো মানে মানে দু তিন রকম ভাবে ঘেটে ঘেটে হচ্ছে। এবার ঠিক আছে। হ্যাঁ স্যার। একদম হ্যাঁ, স্যার, এবার ঠিক হ্যাঁ পারফেক্ট। আছে। স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। যাই হোক, ঠাকুর ঠাকুর করে ঠিকঠাক। তো আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে গিয়ে হেলথ, শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের অবস্থা, কোন সময় রোগ হতে পারে, এই বিষয়গুলো। তো এর জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে রাশিচক্রের লগ্ন। এইটা হচ্ছে মূলত স্বাস্থ্য নির্দেশক। আমরা লগ্ন থেকে শরীর স্বাস্থ্যকে বুঝি। এটা খুবই সহজ সরল ব্যাপার। কিন্তু বেসিক্যালি রাশিচক্রের প্রত্যেক ধাপ তারা আমাদের স্বাস্থ্যের সঙ্গে অ্যাসোসিয়েটেড। সেকেন্ড হাউস আমাদের মুখমণ্ডল, থার্ড হাউস আমাদের হার্ট, আমাদের চেস্ট, আমাদের ব্রিদিং। ফোর্থ হাউস হচ্ছে আমাদের বক্ষ। হৃৎপিণ্ডের শুরু হচ্ছে আমাদের চতুর্থ ভাব থেকে। তারপরে আমরা চলে আসবো চতুর্থ ভাবে শিরদাঁড়ার পেছনের দিকের অংশ, যেটা পিঠের সঙ্গে সমান্তরাল অবস্থায় থাকে। কিন্তু শিরদাঁড়ায় আঘাত প্রাপ্তির জন্য কিন্তু শিরদাঁড়ার কোনো সমস্যার জন্য অবশ্যই ষষ্ঠ ভাবকে পীড়িত হতে হবে। ষষ্ঠ ভাব কিন্তু একাই পুরো শিরদাঁড়াকে ইন্ডিকেট করে। কিন্তু ওই চতুর্থ ভাবও খণ্ড খণ্ড গুলোকে চতুর্থ, পঞ্চম, সপ্তম, ষষ্ঠ প্রত্যেকের সঙ্গেই শিরদাঁড়ার পার্ট অ্যাসোসিয়েটেড আছে। ঠিক তেমনি ভাবেই 1 নম্বর ঘর ইন্ডিকেট করে আমাদের স্বাস্থ্য, তার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেন। পঞ্চম ভাব হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। আমাদের পাকস্থলী শুরু হচ্ছে পঞ্চম ভাব থেকে, প্লীহা এটা পঞ্চম ভাবে থাকে। ডিম্বাশয়ের শুরু পঞ্চম ভাব থেকে হয়। ষষ্ঠ ভাবে গিয়ে আমরা ডিম্বাশয়কে পাই। ষষ্ঠ ভাবে পাকস্থলী, লিভার, গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স, কিডনি, এগুলো সব ষষ্ঠ ভাবে রয়েছে। তারপরে আমরা চলে আসবো ষষ্ঠ ভাবে আমাদের ইউটেরাস রয়েছে, মহিলাদের ক্ষেত্রে জরায়ু। সপ্তম ভাবে আমাদের রয়েছে ইন্টারনাল জেনিটাল অর্গান, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে যোনি ওষ্ঠ পর্যন্ত অংশ, সার্ভিক্স, এই সমস্ত। পুরুষদের ক্ষেত্রে আমাদের যে প্রোস্টেট গ্ল্যান্ড, ভাস ডিফারেন্স অর্থাৎ শুক্র নালী, এগুলো সবই হচ্ছে গিয়ে সপ্তম ভাবের মধ্যে পড়বে। অষ্টম ভাবের মধ্যে মহিলাদের যোনি, মলদ্বার। পুরুষদের ক্ষেত্রে আহ পেনিস, শুক্রাশয়, আহ আমাদের মলদ্বার, এগুলো সবই হচ্ছে গিয়ে অষ্টম ভাবে পড়বে। নবম ভাবে আসবে থাই। দশম ভাবে হাঁটু। একাদশ ভাবে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত, লুম্ফ পর্যন্ত। এবং দ্বাদশ ভাব হচ্ছে পায়ের পাতা। এর সঙ্গে সঙ্গে রাশিগুলো বিভিন্ন রকম অঙ্গকে নির্দেশ করে। যেমন মেষ রাশি নির্দেশ করে মস্তিষ্ক, সিংহ রাশি নির্দেশ করে হৃৎপিণ্ড, সিংহ রাশির সঙ্গে সঙ্গে কর্কট রাশিও হৃৎপিণ্ড নির্দেশ করে। তাহলে আপনি কোনটাকে ধরবেন হৃৎপিণ্ড? সিংহ রাশি না কর্কট রাশি, কোনটাকে আমরা ধরবো? বেসিক্যালি সিংহ রাশি নির্দেশ করে হৃৎপিণ্ডের গঠন, আর কর্কট রাশি নির্দেশ করে হৃৎপিণ্ডের রক্ত প্রবাহ। ঠিক তেমনি ভাবে ধনুরাশি আমাদের প্রাণ শক্তিকে নির্দেশ করে, এবং তার সঙ্গে সঙ্গে ধনুরাশির আমাদের রিজিডিটি, আমাদের স্থিত হওয়ার ক্ষমতা, আমাদের লড়াই করার ক্ষমতা, দাঁড়িয়ে থাকার ক্ষমতা, এই বিষয়গুলোকেও নির্দেশ করে। এরপরে আমাদের 3টে পৃথ্বী রাশি, বৃষ, কন্যা, আর হচ্ছে মকর। বৃষ রাশি আমাদের শরীরের যারা স্ট্রেংথ দেয় তাদেরকে নির্দেশ করে, স্পেশালি আমাদের
অস্থি, আমাদের দেহের কাঠামো, আমাদের যত অস্থি সন্ধি আছে, যত জয়েন্ট আছে, বোন জয়েন্টস, সেগুলোকে নির্দেশ করে মকর রাশি। যত মানুষের আর্থারাইটিস হয়েছে, যত মানুষ XYZ ABCD, যত মানুষের আর্থারাইটিস হচ্ছে, মকর রাশির পীড়িত নেই এটা হতে পারে না। মকর রাশিকে পীড়িত হতে হবে। এরপরে আমাদের কন্যা রাশি। কন্যা রাশি মূলত আমাদের যে সমস্ত সলিড জিনিসপত্র আমাদের শরীরে হয়, যাকে আমরা বলি টিউমার, সিস্ট, স্টোন, এই রকমের যে বিষয়গুলো হয়, সেগুলোকে কন্যা রাশি ইন্ডিকেট করে। যাদের শরীরে এই ধরনের টিউমার, সিস্ট, এই টাইপের বিষয়গুলো দেখতে পাওয়া যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই কন্যা রাশিকে আমরা পীড়িত অবস্থায় দেখতে পাই। মোটামুটি আমরা পৃথ্বীতত্ত্বের রাশিগুলো বুঝতে পারলাম। এরপর আমরা চলে আসবো বায়ুতত্ত্বের রাশি। বায়ুতত্ত্বের রাশিগুলো আমাদের শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের শরীরের যত রকম এয়ার রিলেটেড বিষয়গুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করে বায়ুতত্ত্বের রাশিগুলো। তাহলে প্রথমে আমরা দেখতে পাই মিথুন রাশি। মিথুন রাশি আমাদের শরীরের যে অক্সিজেন গ্রহণ এবং বর্জন, কণ্ঠের সাহায্যে, নাসিকার সাহায্যে, ফুসফুসের সাহায্যে অক্সিজেন নেওয়া এবং সেটাকে রিলিজ করা, এই পার্টটুকুকে ইন্ডিকেট করে। এরপরে আমাদের শরীরের মধ্যে এই অক্সিজেন গিয়ে কোষে কোষে দহন হয়, কোষে কোষের মধ্যে অক্সিজেন থেকে এনার্জি তৈরি হয়, গ্লুকোজ বা অন্যান্য খাদ্যবস্তুর দহন হয়, শোষিত খাদ্যের বিপাক হয়। তো এই যে পুরো ব্যাপারটা, এই খাদ্যের বিপাক এবং কোষে শক্তি উৎপাদন করা, এটা তুলা রাশির মধ্যে সম্পন্ন হয়। তাহলে যদি কোনো একজন মানুষের আমরা দেখতে পাই তুলা রাশিটা বেশ পীড়িত, বেশ পীড়িত, তাহলে সেই মানুষটার শরীরে এনার্জির অভাব সৃষ্টি হতে পারে। এরপরে হচ্ছে আমাদের কুম্ভ রাশি। এবং কুম্ভ রাশির মধ্যে যেটা রয়েছে, কুম্ভ হচ্ছে ভূতত্ত্বের স্থির রাশি। কুম্ভ রাশি আমাদের শরীরে যেখানে যেখানে বায়ুর স্থিতিশীল হওয়ার একটা অবস্থা রয়েছে, সেই ক্ষেত্রগুলোকে ইন্ডিকেট করে। যেমন আমাদের মস্তিষ্ক, যেখানে অক্সিজেন লেভেলের একটা ফিক্সড লেভেল থাকা উচিত, এবং শরীরের বিভিন্ন জায়গায়, যেটাকে আমরা ওই অক্সিমিটার, পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন লেভেল দেখা হতো না, তো শরীরের মধ্যে যেখানে অক্সিজেনের স্থিত হওয়া দরকার, যেখানে অ্যাকুমুলেশন দরকার, সেই বিষয়গুলিকে কন্ট্রোল করে কুম্ভ রাশি। আমাদের তিনটে জলতত্ত্বের রাশি কর্কট, বৃশ্চিক আর মীন। এর মধ্যে কর্কট রাশি আমাদের রক্ত বা এই ধরনের বিষয়গুলোকে ইন্ডিকেট করে, যেটা সবসময় প্রবাহিত হচ্ছে। বৃশ্চিক রাশি আমাদের স্থিত রসকে ইন্ডিকেট করে। যেমন ধরুন আমাদের হাঁটুর মধ্যে রয়েছে সাইনোভিয়াল ফ্লুইড, মেবি ভুল হতে পারে, ব্রেনের মধ্যে রয়েছে কিছু ফ্লুইড, আহ আমি মনে হয় ভুল বলছি। তো হাঁটু, ব্রেন, আমাদের চোখ, তার মধ্যে কিছু ফ্লুইড রয়েছে, যেমন অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার। এগুলোকে কন্ট্রোল করে যে যে তরল পদার্থগুলোর মধ্যে কোনো প্রবাহ নেই, সেগুলোকে কন্ট্রোল করে বৃশ্চিক রাশি। এরপরে আমাদের কিছু কিছু বিশেষ তরল আমাদের শরীরে প্রবাহিত হয়, যেমন হচ্ছে হরমোন, যেমন হচ্ছে লসিকা। লসিকা ব্যাপারটা একটু বলি। লসিকা হলো কোষের মধ্যে সব জায়গায় তো রক্ত পৌঁছতে পারে না, রক্ত সবসময় রক্ত বাহের মধ্য দিয়ে পৌঁছয়, তো সমস্ত কোষে সবসময় রক্ত গিয়ে পৌঁছতে পারে না। এখন লসিকা বা লিম্ফ, এরা ওই খাওয়ার, অক্সিজেন, এগুলো কোষে নিয়ে গিয়ে পৌঁছয়। তো রক্তের মতোই কাজ করে, কিন্তু রক্ত হচ্ছে গিয়ে লালচে, আর লসিকা একটু ইয়েলোইশ, পেল ইয়েলো টাইপের। তো এইটা হচ্ছে লসিকা সংবহন তন্ত্র বলে আমাদের শরীরে প্যারালাল একটা সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়। এটাকে কন্ট্রোল করে মীন রাশি। এর সঙ্গে হরমোন, তাদেরকেও কন্ট্রোল করে মীন রাশি। এরপরে হচ্ছে আমাদের যে পুরুষদের ক্ষেত্রে শুক্র, তাকে কন্ট্রোল করে মীন রাশি। মহিলাদের প্রেগনেন্সির সময় যে লিকুইড পেটের মধ্যে থাকে, যার মধ্যে বাচ্চা বা সন্তান থাকে, সেই লিকুইড কে কন্ট্রোল করে মীন রাশি। এখানে বৃশ্চিকেরও একটা বড় অবদান আছে, কিন্তু
মীন রাশি এখানে রয়েছে। আমাদের মহিলাদের পিরিয়ডিক সাইকেল বা মেনস্ট্রুয়েশনের সময় যে ব্লিডিং হয় তাকে কন্ট্রোল করে মীন এবং বৃশ্চিক দুটো মিলেই। তো এরকম বিভিন্ন শরীরের অঙ্গ, তার সঙ্গে আমাদের বিভিন্ন রোগ প্রবণতা, এই বিষয়গুলোকে আমাদের দেখতে হবে। এবং রাশি গ্রহ এদের প্রত্যেকের রোগ প্রদান করবার ক্ষমতা আছে, এদের প্রত্যেকের রোগ মুক্ত করবার ক্ষমতা আছে। যেমন রবি, রবি চোখের রোগ রবি থেকে আসে, আমার চোখের রোগ থেকে মুক্তি, দৃষ্টিশক্তি, সেটাও আমরা রবি থেকেই পাই। রবি যেমন হৃৎপিণ্ডের রোগ দিতে পারে, তেমনি হৃৎপিণ্ডের রোগ থেকে মুক্তি সেটাও আমরা রবি থেকেই পাই। দেবগুরু বৃহস্পতি, তিনি শরীরের যত কিছু পরিষ্করণ, যেমন কিডনি পরিষ্কার করে, যেমন ফুসফুস রক্ত পরিষ্কার করে, এই পরিষ্করণ পদ্ধতি সমস্তটাই দেবগুরু বৃহস্পতি দিয়ে থাকেন। পুষ্টি, বৃদ্ধি, এগুলো দেবগুরু বৃহস্পতি দিয়ে থাকেন। সন্তান জন্মের চাহিদা, সুস্থ মানসিক স্বাস্থ্য, এটাকেও দেবগুরু বৃহস্পতি দিয়ে থাকেন। শুক্র আমাদেরকে গ্ল্যামার দিয়ে থাকে, শুক্র আমাদেরকে যৌনতা দিয়ে থাকে। শুক্র হরমোনাল ফ্লোকে ইন্ডিকেট করে, কিন্তু যৌন প্রেরণা তাকে কিন্তু নির্দেশ করে মঙ্গল। যৌন ক্ষমতা সেটাও কিন্তু মঙ্গল থেকেই নির্দেশিত হয়। ফলে যদি কোনো জাতকের শুক্র পীড়িত হয়, সে প্রেম, ভালোবাসা, আকর্ষণ ইত্যাদি করতে পারবে, কিন্তু যৌনতার দিক থেকে সে দুর্বল হতেই পারে। ঠিক একইভাবে বৃশ্চিক রাশি যদি দুর্বল হয়, সেই ক্ষেত্রেও যৌন দুর্বলতা দেখতে পাওয়া যায়। অষ্টমে যদি কেতু থাকে, সেই ক্ষেত্রেও যৌন দুর্বলতা সৃষ্টি হতে পারে। আমাদের জ্যোতিষীদের বেশিরভাগের ক্ষেত্রে এই সমস্ত দেখতে পাওয়া যায়। তো যাই হোক না কেন, আহ আমাদের যেটা করতে হবে সেটা হলো এই বিষয়গুলি, এই গ্রহগুলি কিভাবে পীড়িত হয়, এই ভাবগুলি কিভাবে পীড়িত হয়, এবং সেইভাবে কিভাবে আমরা ডিজিজ আইডেন্টিফাই করব, মানুষটা সুস্থ কিনা কিভাবে বুঝবো। তো প্রথমেই দেখুন, লগ্ন এই যদি সুস্থ থাকে, 1-5, 5 দেবে ইমিউনিটি, 4 দেবে স্টেবিলিটি, তাহলে 1-4-5 এই সমস্ত গ্রহরা যদি বলবান থাকে, বা এই সমস্ত ভাবগুলো যদি বলবান থাকে, সেই ক্ষেত্রে খুব সহজভাবেই আমরা বলতে পারি মানুষটা সুস্থ, মানুষটা ভালো থাকবে, মানুষটার একটা স্ট্রেংথ আছে, মানুষটার শক্তপোক্ত। এক দুর্বল, 4টা খুব ভালো আছে, তাহলে পরিবার, পরিজন, পরিবেশের সাপোর্টে মানুষটা ভালো থাকবে। এক দুর্বল কিন্তু 5টা খুব ভালো, ফলে এই মানুষটা রোগাটে, কিন্তু এর রোগা, কিন্তু রোগগ্রস্ত নয়। 1-4-5 সবগুলোই কোনো না কোনো ভাবে দুর্বল, এরা প্রচন্ড রোগগ্রস্ত। এবার কোথায় কোন গ্রহ রয়েছে, কি রোগ হচ্ছে, সেটা আপনাকে একটু কারকতা বুঝতে পারলেই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন বৃশ্চিক যদি কারোর অষ্টম ভাব হয়, সেখানে যদি কেতু অবস্থান করে, তাহলে এই মানুষগুলোর মধ্যে কৃমি হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। তো আপনারা সবাই জানেন যে কেতু হচ্ছে সর্পিল আকারে অবস্থিত, বা সর্পিল আকার কোনো বস্তু। এবার সেইখানে যদি দেখতে পাওয়া যায় যে কেতু বৃশ্চিক রাশিতে রয়েছে জল তত্ত্বের মধ্যে, তাহলে এই ব্যাপারটা দেখবো, তো আমাদের সংশয় আসবে না যে কৃমি হতে পারে। এর পেটে কৃমি বা ফুটফুট এই সমস্ত হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। জল তত্ত্ব না হয়েও যদি কেতু 8 নম্বর ঘরে থাকে, সেই ক্ষেত্রে এই একই সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। বেশ কিছু মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই অ্যাক্সিডেন্টাল যোগ তৈরি হয়। শনি, মঙ্গল, রাহু এদের সম্পর্ক হয়েছে। শনি রাহু সম্পর্কেও কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু যদি কোনোভাবে মঙ্গল ইনক্লুডেড না থাকে মূল রাশি চক্রে অথবা ট্রানজিটে, কোথাও শনি রাহু কম্বিনেশন হয়েছে, সেই শনি রাহুর কারণে আমরা বুঝতে পারছি কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো। যেমন প্রবল সমস্যা আসতে চলেছে রাশি চক্রের ক্ষেত্রে আগামী শনি রাহু কম্বিনেশনের ক্ষেত্রে। শনি রাহু কনজাংশন কবে হচ্ছে বলতে পারেন?
মার্চ টু এপ্রিল শনি রাহু কনজাংশন হচ্ছে। শনি রাহু জুতি হচ্ছে 2025-এ, এটা হচ্ছে মীন রাশিতে। 2025-এর এপ্রিলে, অ্যাপ্রক্সিমেটলি এটা এপ্রিলে। তো যাই হোক না কেন, আমরা দেখছি তবে হচ্ছে এই যে শনি রাহু কনজাংশন হচ্ছে, এই সময় যে আঘাত হবে, সেই আঘাতে কিন্তু রক্তপাত হবে, ইন্টারনাল হ্যামারেজ, ভেঙে যাওয়া, খন্ড বিখণ্ড হয়ে যাওয়া, এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পাওয়া যাবে। কিন্তু যদি ট্রানজিটে বা মূল ন্যাটাল চার্টে রাহুর সঙ্গে বা শনির সঙ্গে মঙ্গলের অ্যাটাচমেন্ট হয়, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হতে পারে, এবং সেই ক্ষেত্রে কিন্তু রক্তপাত, অঙ্গহানি, এই ধরনের সমস্যাও হতে পারে। প্রাকৃতিক বিপর্যয় যদি আমরা ভাবি, 2025, সেই ক্ষেত্রে ধরুন ভূমিকম্প হলো, কিন্তু ভূমিকম্পের ফলে লাভা উদগীরণ হবে না। ভূমিকম্পে যে লাভা ঝরে পড়বে বা ভূমিকম্পে যে কোনো একটা বিকট পরিস্থিতি হবে, সেটা কিন্তু হবে না। এখানে ভূমিকম্প হতে পারে, বিধ্বংসী কোনো একটা ঝামেলা হতে পারে, কিন্তু সেখানে কোনো রকম কোনো আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতে দেখতে পাওয়া যাবে না। এই ব্যাপারগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আহ আচ্ছা, আচ্ছা, রাহু শনি কনজাংশন, এটা আমাদের হবে ওই এপ্রিল মাসের 18 তারিখ নাগাদ। 18ই এপ্রিল রাহু এবং শনি এদের কনজাংশন হতে দেখতে পাওয়া যাবে। 18ই এপ্রিল 2024, সরি 25, এই সময় কিন্তু বড় কিছু ঘটনা ঘটতে চলেছে, এবং বেশ কিছু যুদ্ধ বিগ্রহ, এই সমস্ত ওই সময় দেখতে পাওয়া যাবে। কারণ ওই সময় যে কম্বিনেশন তৈরি হচ্ছে রাশিচক্রে, মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে কিন্তু অনুরাধা নক্ষত্রে, শনি রাহু একসঙ্গে যুক্ত, তার ট্রাইনে মঙ্গল কর্কট রাশিতে, আর এই দিকে হচ্ছে রবি তুঙ্গ হয়ে থাকবে। ফলে বিরাট ক্ষমতা দখলের লড়াই, বিশাল যুদ্ধ টুদ্ধ, এই সমস্ত কিন্তু হওয়ার একটা বড় রকমের চান্স আছে এই স্যার সময়। বেশ 30শে মার্চ হচ্ছে না? 30শে মার্চ তো দেখতে পেলাম না, আমি এটা দেখতে পাচ্ছি 18ই এপ্রিল 2025। শনি আর রাহু 2 ডিগ্রিতে থাকছে, দুজনেই 2 ডিগ্রি করে। তো রাহু শনি কম্বিনেশন যখন আমরা দেখতে পাবো, এটা একটা রোগদায়ক কম্বিনেশন, এবং এই কম্বিনেশনে কি হবে, অস্থি সংক্রান্ত পীড়া, পেটের সমস্যা, সারা শরীরে ব্যথা, যন্ত্রণা, হঠাৎ আঘাতপ্রাপ্তি, এই ধরনের বহু সমস্যা দেখতে পাওয়া যাবে। এরপরে আমাদের রয়েছে শনি মঙ্গল কম্বিনেশন, হঠাৎ ক্রোধ, মাথা গরম হয়ে যাওয়া, বিরাট অশান্তি, ঝামেলা, এই টাইপের সমস্যা, এগুলো দেখতে পাওয়া যায়। তার সঙ্গে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি, ব্লাড সার্কুলেশনের সমস্যা, অপারেশনের টেন্ডেন্সি, এগুলো দেখতে পাওয়া যায়। এরকম বিভিন্ন গ্রহযোগ আমাদের বিভিন্ন রকম সমস্যা দিয়ে থাকে। যেমন শনি বুধ, এটা হচ্ছে নার্ভের প্রবলেম দেওয়ার চেষ্টা করে, এবং এই নার্ভের প্রবলেমে অসহ্য যন্ত্রণা হয়। আহ একটা সময় আমরা একটা ছোটবেলায় অ্যাড শুনতাম, গিন্নি মরেন সাইটিকায়। সাইটিকা হচ্ছে হিপ মাসল, হিপ নার্ভ, কোমরের দিক থেকে, সাইড থেকে একটা ব্যথা নামে, এবং শুনেছি নাকি অসহ্য এটার ব্যথা হয়। তো এই ব্যথা তো আমি জানি না, সহ্য করিনি। তো শনি বুধের কম্বিনেশনে এই ধরনের ব্যথা হতে দেখতে পাওয়া যায়। বেশ কিছু মানুষ আপনারা দেখবেন যে স্লিপ ডিস্ক, তারপরে হচ্ছে ডিস্ক কোলাপস করে যায়, তো একটা ডিস্কের উপরে আরেকটা ডিস্ক এসে যায়, এবং তার কারণে নার্ভ চাপা পড়ে যায়। তো এই যে ডিস্ক কোলাপস হয়ে যাওয়া,
তো এই ডিসকোলাপস করে যাওয়া বা ডিসকোলাপস হয়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি শনি বুধের কারণে ঘটে। এবং এইখানে আরেকটা গ্রহকে আমরা পীড়িত দেখতে পাই, তিনি হচ্ছেন শুক্র। কারণ ডিস্কের মধ্যে থাকে একটা জেল। এই জেলটার নাম আমি বলতে পারবো না, আমি তো অত মেডিকেল টার্ম জানি না। তো এই জেলটা হচ্ছে গিয়ে কোনো কারণে বেরিয়ে যায়, এই জেলটাকে ইন্ডিকেট করে ভিনাস। তো এই জেলটা কোনো কারণে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওই ডিস্ক গুলো, অর্থাৎ আমাদের ভার্টিব্রা গুলো, আমাদের যে কশেরুকা গুলো, যেগুলো হচ্ছে গিয়ে শিরদাঁড়ার অস্থি গুলো, সেগুলো ক্লোজ হয়ে যায়। এবার ওর মধ্যে যে নার্ভরা থাকে, তারা চাপা পড়ে যায় এবং তারা প্রপার ফাংশন করতে পারে না। তো এই ব্যাপারটা যখন হয় তখন শুক্র, শনি, বুধ, তাহলে শনি হচ্ছে হাড়, তারা ক্লোজ হয়ে যায়। বুধ হচ্ছে স্নায়ু, তারা চাপা পড়ে যায়। শনি হচ্ছে সংকুচিত হয়ে যাওয়া, সংকীর্ণ হয়ে যাওয়া। তাহলে এই যে সংকুচিত হয়ে যাওয়া, সংকীর্ণ হয়ে যাওয়া, এটা শনির কারণে হয়। এবং উম শুক্র, সে হচ্ছে গিয়ে ওই প্যাকেজ অফ জেল, সেটাকে নষ্ট হয়ে যায় শুক্রেরটা দুর্বল হওয়ার কারণে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আহ শনি, বুধ এবং শুক্র পীড়িত হলে পরে কোনো একটা নির্দিষ্ট সময় টিভলি পীড়িত হতে হবে। আমার কুণ্ডলিতে রয়েছে শনি, বুধ, শুক্র পীড়িত, আমি সারা জীবন হাড়ের মধ্যে গ্যাপ কম এবং সারা জীবন ব্যথা এতে ভুগছি, এরকম নয়। এটা কোনো একটা নির্দিষ্ট সময় হয়তো ট্রিগার আপ হয়, কোনো একটা নির্দিষ্ট দশায় এই ইম্প্যাক্টটা বেশি দেখতে পাওয়া যায়। এবার আমি একটা কথা বলবো, যেটা খুবই মারাত্মক কথা। কিরকম মারাত্মক কথা? আমার দেখা 80% ডেথ, মৃত্যু, এগুলো কিন্তু শুভ দশায় হয়েছে। 80% ডেথ। আমরা মৃত্যুর জন্য 90% অ্যাস্ট্রোলজার তারা অশুভ দশা খুঁজে বার করেন। কিন্তু আমি দেখেছি যে যত লোক মারা গেছে বা অ্যাক্সিডেন্টেও মারা গেছে, তাদের শুভ দশায় মৃত্যু হয়েছে। দেখে বোঝার উপায় নেই যে এই মানুষটার এই দশায় মৃত্যু হবে। কোনো না কোনো ভাবে তারা মারকের সাথে যুক্ত, কোনো না কোনো ভাবে তারা অষ্টবেশের সাথে যুক্ত। কিন্তু আলটিমেটলি সেই দশাগুলো শুভ গ্রহের দশা। কখনো বৃহস্পতির দশা, কখনো বুধের দশা, রবির দশা, কখনো লগ্নপতির দশা। এরকম সময় সময় মানুষকে মরতে দেখেছি আমি। এবং আমি বেসিক্যালি এর কোনো কুল কিনারা খুঁজে পাইনি, সত্যি সত্যি খুঁজে পাইনি। কেন মানুষগুলো শুভ দশায় মারা যায়, আমি রিয়েলি এর কোনো অর্থ বা সূত্র বার করতে পারি। এইবার এই ক্ষেত্রে একটা জিনিস আমি ভেবেছি, যে যখন মানুষ মরে যায়, তখন তো তার একটা পুনর্জন্মের দিকে যাত্রা, তার একটা যোনি অতিক্রম করা, তার কিছু প্রারব্ধ ফলের বিনাশ, তার মোক্ষ প্রাপ্তির দিকে অগ্রসর হওয়া, তার এই জীবনের কষ্ট থেকে মুক্তি, এই ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়। তো যখন হচ্ছে গিয়ে এই বিষয়টা দেখতে পাওয়া যায়, যখন এটা হয়, তখন এটা শুভ দশা হতেই পারে, ভালো দশাতে মানুষ মারা যেতেই পারেন। তবে যখন ওই মারাত্মক কোনো দুর্ঘটনা, আহ ওই সুইসাইডাল ডেথ, এগুলো দেখতে পাওয়া যায়, এবং জেনারেলি দেখা যায় চন্দ্র সাপেক্ষে খুবই পীড়া সৃষ্টি হয়েছে। চন্দ্রের ক্ষেত্রটা ভীষণভাবে পীড়িত এবং সেখান থেকে ডিস্টারবেন্সেস এসছে। বর্তমান যুগে একটা কমন রোগ হচ্ছে মানসিক রোগ। অসংখ্য মানুষের মধ্যে এই মানসিক রোগের সম্ভাবনা বর্তমান। আমরা কেউ এই মানসিক রোগ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারিনি। মানুষের যাদের মন আছে, তাদের মনে কিছু রোগও আছে, কারোর ক্ষেত্রে কম, কারোর ক্ষেত্রে বেশি, কারোর ক্ষেত্রে নিয়ন্ত্রিত, কারোর ক্ষেত্রে অতিরিক্ত। আমরা কেউ আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারি, কেউ আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারি না। কেউ আমরা উগ্র, কেউ আমরা নিয়ন্ত্রিত, কেউ আমরা ছোট্ট ছোট্ট কারণে ইম্পালসিভ হয়ে পড়ি, কেউ আমরা দুঃখ পাই, কেউ আমরা সহজে আনন্দ পাই, কেউ খুব ভালো থাকতে ভালোবাসি। বিভিন্ন সময় মানুষ মানুষকে উত্তপ্ত করে মজা পায়, কেউ মানুষকে ডিস্টার্ব করে আনন্দ খুঁজে বার করবার চেষ্টা করে। তো এরকম তো দেখতে পাওয়া যায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়, যে আমাদের মনে বিভিন্ন রকম রোগ রয়েছে। আর চন্দ্র হচ্ছে এমন একটা গ্রহ, যে কারণে অকারণে পীড়িত হয়ে বসে থাকে। অপীড়িত চন্দ্র খুব
কম কুণ্ডলিতে আপনারা দেখতে পাবেন। আহ স্বল্প পীড়িত ঠিক আছে, মেনে নেওয়া যেতে পারে, কিন্তু অপীড়িত এইটা হচ্ছে কি আপনারা পাবেন না, খুব রেয়ার। আমার জন্মকুণ্ডলিতে চন্দ্র একটু কম পীড়িত, এটা আমি আর কি দেখেছি। মানে তুলা রাশিতে চন্দ্র পুরো এককভাবে রয়েছে। আর কেতুর যদি দৃষ্টি ধরি তাহলে কেতুর দৃষ্টি আছে, বাদ বাকি আর কোনো গ্রহের দৃষ্টি, যোগ, সংযোগ কিছু নেই। মোটামুটি বেচারা একাই বসে আছে, চন্দ্র চতুর্থ ভাবে তুলা রাশিতে বসে আছে। এরকম অপীড়িত চন্দ্র বা কেন্দ্রস্থানে চন্দ্র এরকম জেনারেলি কম দেখতে পাওয়া যায়। প্রত্যেকের ক্ষেত্রে, ম্যাক্সিমাম লোকেদের ক্ষেত্রে, স্পেশালি যারা আমাদের কাছে ক্লায়েন্ট হয়ে আসে, তাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্রকে পীড়িত অবস্থাতেই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাই। যাই হোক না কেন, এই বিষয়টা তো আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার চন্দ্র কার দ্বারা পীড়িত, সেই পীড়িত অবস্থাটা কতটা ডিস্টার্ব করছে। চন্দ্রমঙ্গল পীড়িত, মানসিক সমস্যা আছে, রাগ টাগ আছে, কিন্তু এখানে উম মানসিক রোগের কারণে ডিপ্রেশন, অ্যাংজাইটি এসব নেই। চন্দ্র বৃহস্পতি যুক্ত, ইগো প্রবলেম আছে কিন্তু ডিপ্রেশন নেই। কিন্তু চন্দ্র শনি দৃষ্ট পীড়িত, চন্দ্র কেতু যুক্ত দৃষ্ট পীড়িত, ডিপ্রেশন আসতে পারে। চন্দ্র ওই পাপকর্তারি যুগের মধ্যে রয়েছে বা পাপ মধ্যগত হয়ে রয়েছে, সেই ক্ষেত্রে চন্দ্র পীড়িত, এবং সেই ক্ষেত্রে ডিপ্রেশন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। ডিপ্রেশন এটা আমাদের একটা মারাত্মক সমস্যা। এবার যদি আমরা দেখতে পাই লগ্নটা খুব বলবান হয়ে আছে, সেই ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশনের সম্ভাবনা কম। আমি এক ভদ্রমহিলাকে দেখেছি, উনি, ওনার বয়স অ্যাপ্রক্সিমেটলি 58 হবে। ওনার নার্ভের প্রবলেম আছে। এটা উনি যখন চোখ বন্ধ করেন তখন বোঝা যায়, তখন এরকম করতে থাকেন, কাঁপতে থাকেন। এবং মানে উনি যে সমস্যায় রয়েছেন এটাকে উনি কন্ট্রোল করেন যখন ওনার চোখ খোলা থাকে। কিন্তু যখন উনি চোখ বন্ধ করে দাঁড়ান, তখন হচ্ছে কি উনি কাঁপতে থাকেন, সোজা হয়ে দাঁড়াতে পারেন না, এরকম প্রবলেম রয়েছে। তো ওনার ডিপ্রেশনের মূল কারণ হচ্ছে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে সমস্যা। বেসিক্যালি আমরা যারা সাধারণ মানুষ, আমরা কদিন বেড়াতে যাই সারা বছরে, হয়তো কেউ একবার যেতে পারে। আমার মতন মানুষ হলে একবারও দূরস্ত, মানে দেখাই যায় না বেড়াতে যাওয়ার অবস্থা। আমরা কোথাওই বেড়াতে যাই না। ডোরা আছে, ডোরার জন্য বেড়াতে যাওয়া সম্ভব হয় না, এবার ডোরাকে খাইয়ে দিতে হয়। ফলে উনি যদি বেড়াতে যাওয়ার জন্য ডিপ্রেশনে পড়েন, আমিও যদি বেড়াতে যাওয়ার জন্য ডিপ্রেশনে পড়ি, তাহলে সারাটা জীবন আমার ডিপ্রেশনের মধ্যেই চলবে। আচ্ছা, আজকে আপনাদের থেকে কিছু গিফট পাওয়া গেছে, সেগুলো একটু দেখাই, তারপর আবার যাবো। এটা পেন পার্কারের, এটা তো আমার অত্যন্ত প্রিয় জিনিস। তন্ময় আর উম কই গেল সে ভদ্রলোক, পার্থ কোথায় গেল? তন্ময়, পার্থ, রাখি ম্যাডাম, এনারা আর কি ব্যবস্থা টবস্থা করেছেন। আর ব্যাক স্টেজে কারা ছিল, কারা আছেন বা ছিলেন আমি জানি না। অনেকেই আছেন আমি শুনেছি, কিন্তু কারা আছেন এটা আমি বলতে পারবো না। তো এটা হচ্ছে একটা। নেক্সট হচ্ছে অসাধারণ একটা বই, সেটা হচ্ছে এইটা, চিন্তা নায়ক বিবেকানন্দ। এটা অত্যন্ত ভালো একটা বই, যদিও খুব কঠিন, আহ সাধু ভাষায় লেখা, এবং আহ, বইটা, এটা আমি জানি। আর তার সঙ্গে একটা, সেটা হচ্ছে চাণক্য শ্লোক। তো এটা আমাদের আজকে একটা ভুল হয়ে গেছে। আমি তো ইদানিং ঠিক করেছি যে একটা শ্লোক পাঠ করে আমরা শুরু করব আমাদের পড়া। তো আজকে আমাদের সেটা হয়নি। এর পরের দিন থেকে আমি পাঠ করব, পাঠ করে তারপরে আমরা স্টার্ট করব। বা আজকেও আমরা ক্লাসের শেষে পাঠ করতে পারি। এটা আমাদের ভালো, এবং আপনারাও যখন পড়াবেন বা অ্যাস্ট্রোলজিক্যাল ডিসকাশনস করবেন, তখন এই ব্যাপারটাকে আপনারা ফলো করতে পারেন। এটা একটা গুড, ভালো জিনিস। সহজ সহজ শ্লোক, চাণক্যের শ্লোক, গীতার মতন কঠিন নয়, কিন্তু খুবই উপাদেয় এবং কার্যকরী।
যাই হোক না কেন, তাহলে শরীরের বিচারের সময় তোমাদেরকে প্রথম দেখতে হবে লগ্ন। লগ্ন দেখবার পরেই আমরা চলে আসবো আহ আমাদের চতুর্থ ভাব, পঞ্চম ভাব, এইগুলোতে আমাদের দুটো মারক স্থান রয়েছে, 2 আর 7। আমাদের তিনটে দুস্থান রয়েছে, 6, 8, 12। এই ঘরগুলোর সাপেক্ষে আমরা বিচার করব রোগ ব্যাধি। এরই সঙ্গে সঙ্গে আরেকটা বিচার আমাদের ক্ষেত্রে আসবে, সেটা হচ্ছে আয়ুর বিচার। এবার আয়ুর বিচারটা আমি খুব ভালো করে করতে পারি না, তথাপি আমি যেটা জানি আয়ুর বিচার সম্পর্কিত আয়ুর্বেদ অধ্যায়, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং সেটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে আয়ুর বিচার পড়াবো। এবার আপনাদের কোনো একজনের একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাকে মঙ্গলবার দিন একটুখানি নক করতে হবে, আয়ুর বিচার পড়াবার কথা এটা আমাকে বোঝাতে হবে। মানে আমাকে একটু নক করতে হবে যে মঙ্গলবার দিন কেউ একজন একটুখানি জানিয়ে দেবে যে আমাদেরকে আয়ুর বিচার করাতে হবে, তাহলে পরেই আমি করিয়ে দেবো। তাহলে আমি জিনিসপত্রগুলো একটু খুঁজে রাখবো, সব জিনিস তো এক জায়গায় থাকে না, এগুলো দেখে টেকে পড়াতে হবে। যাই হোক, তাহলে আমরা রোগের উৎস সম্পর্কে মোটামুটি জানতে পারলাম। এবার কোন গ্রহ কোন অঙ্গকে ইন্ডিকেট করে সেই বিষয়টা আমরা একটুখানি বুঝে নেব। প্রথমেই রয়েছেন সূর্যদেব, আলো। তিনি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, জীবনী শক্তি, দৃষ্টি শক্তি, প্রাণ, এগুলোকে নিয়ন্ত্রণ করেন। তার সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ড। এবার একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে অস্থিমজ্জা। কেউ বলেন অস্থিমজ্জা মঙ্গল নির্দেশ করে, এবার কেউ বলেন অস্থিমজ্জা রবি নির্দেশ করে। দেহের যে মূল কাঠামো স্পাইনাল কর্ড, সেটাকে রবি নির্দেশ করেন। যদিও স্পাইন বা স্নায়ু বা স্নায়ুতন্ত্র, এখানে বুধের ভূমিকা বিশাল, কিন্তু তা সত্ত্বেও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তাকে নির্দেশ করেন আমাদের সূর্যদেব। এরপরে রয়েছেন আমাদের চন্দ্রদেব। তিনি শরীরের সমস্ত জলীয় অংশকে নিয়ন্ত্রণ করেন। তিনি হৃৎপিণ্ডের কার্যকারিতা, রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করেন। শিরা এবং ধমনীর মধ্যে রক্তচাপ তিনি নিয়ন্ত্রণ করেন। লসিকা প্রবাহ, বিভিন্ন সময়ে শরীরের বিভিন্ন স্থানে জল সঞ্চয় তিনি নিয়ন্ত্রণ করেন। জল সঞ্চয় গর্ভাবস্থায় হতে পারে, জল সঞ্চয় পাকস্থলীর মধ্যে হতে পারে, আবার কখনো কখনো আমাদের হাঁটুতে জল জমে, এটা আমরা শুনেছি। কখনো কখনো আমাদের ফুসফুসে জল জমে, এটাও আমরা শুনেছি। শ্লেষ্মা, সর্দি, এই সমস্ত বিষয়গুলো, এগুলো কিন্তু শনিদেব, সরি চন্দ্রদেব, তিনি নিয়ন্ত্রণ করেন। এইগুলো বাদ দিয়ে চন্দ্রদেবের বিরাট ভূমিকা রয়েছে আমাদের মনকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে। মানসিক অবস্থা, মানসিক অনুভূতি, মেন্টাল অ্যাটাচমেন্ট, তার সঙ্গে সঙ্গে মনের রোগ, মনের দুঃখ, মনের কষ্ট, এই প্রত্যেকটা বিষয়কে নির্দেশ করে চাঁদ। পুষ্টির ক্ষেত্রে চন্দ্রের ভূমিকা রয়েছে। হজম, পাকস্থলীর মধ্যে যে জল রস প্রবাহ, এগুলো নির্দেশ করে চন্দ্র, এটা বুঝতে হবে আমাদেরকে। এছাড়াও যত রকম লিকুইড সেক্রেশন আছে, যত রকম তরল পদার্থ আমাদের শরীরে মুভ করে, এই সমস্তটাকে কন্ট্রোল করে চন্দ্র। তাহলে তারপরে আমাদের মঙ্গল। মঙ্গল আমাদের মানসিক ইমোশনের মধ্যে ক্রোধ, রেগে যাওয়া, শারীরিক সামর্থ্য, শরীরের জোর, এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে। মঙ্গল আমাদের প্রাণ শক্তিকে নির্দেশ করে। মঙ্গল আমাদের ইমিউনিটি সিস্টেমকে নির্দেশ করে। মঙ্গল শ্বেত রক্তকণিকাকে নির্দেশ করে। অনেকেই বলবেন মঙ্গল তো লাল, লোহিত রক্তকণিকাকে নির্দেশ করবে, পুরো রক্তকেই মঙ্গল নির্দেশ করবে। খেয়াল রাখবেন, মঙ্গল হচ্ছে সেনাপতি। মঙ্গলের মধ্যে রয়েছে প্রতিরোধ ক্ষমতা। লোহিত রক্তকণিকার রং অবশ্যই লাল, কিন্তু লোহিত রক্তকণিকা যে কাজ, সেটা হচ্ছে গিয়ে বহন করা, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডকে ক্যারি করা, এটা হচ্ছে লোহিত রক্তকণিকার মূল কাজ। সি হিমোগ্লোবিন আর কার্বামিনো হিমোগ্লোবিন, এই দুটো বানিয়ে তারা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। এটাই হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ।
আর শ্বেত রক্তকণিকার কাজ, তার মধ্যে রয়েছে মেসোফিল, আহ ইওসিনোফিল, নিউট্রোফিল, এই সমস্ত কি সব রয়েছে। এই যে শ্বেত রক্তকণিকা, এদের কাজ হচ্ছে রোগ জীবাণু যদি শরীরে প্রবেশ করে তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করে জীবাণুর আক্রমণ প্রতিরোধ করা। তাহলে যদি আমরা কার্যগত দিক থেকে চিন্তা করি, তাহলে শ্বেত রক্তকণিকার কাজ কিন্তু জীবাণু ধ্বংস করা এবং মঙ্গলের সঙ্গে কম্প্যাটিবল। তাহলে এইবার যদি আমরা দেখি যে মঙ্গল খারাপ হলে, মঙ্গল প্রচন্ড ভাবে পীড়িত হলে ব্লাড ক্যান্সার হয়। তাহলে মঙ্গল খারাপ হলে ব্লাড ক্যান্সার হচ্ছে। আর সাধারণত শ্বেত রক্তকণিকার সংখ্যায় বিরাট পরিবর্তন এলেও সেটা ব্লাড ক্যান্সার হিসেবে ট্রিটেড হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ব্লাড ক্যান্সারের সঙ্গে বা ব্লাডের সঙ্গে শ্বেত রক্তকণিকার একটা সম্পর্ক, এটা আশা করা যায়। সুতরাং শ্বেত রক্তকণিকা, তার সঙ্গে মঙ্গলের সম্পর্ক রয়েছে। মঙ্গল আমাদের অস্থি মজ্জাকে নির্দেশ করে, লাল অস্থি মজ্জা। মঙ্গল আমাদের শরীরের দৃঢ়তাকে নির্দেশ করে, মঙ্গল আমাদের কর্মক্ষমতাকে নির্দেশ করে, মঙ্গল আমাদের স্নায়ুতন্ত্রের যে প্রতিক্রিয়া তাকে নির্দেশ করে। যারা বায়োলজি পড়েছেন তারা জানেন রিফ্লেক্স অ্যাকশন, ছুঁচের খোঁচা লাগলো করে সরে আসলো। ক্রিকেটার বা ফুটবলার, তারা বল আসছে সঙ্গে সঙ্গে বুঝে গেল ওই বল আসছে। কোথায় ব্যাট দিয়ে পেটালো আমরা দেখতেই পাবো না যে কোথায় ব্যাটের বাড়িটা পড়লো, আর বোলার কোথায় বল করছে। এখানে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে রিফ্লেক্স। যারা ক্যারাটে বা কুংফু, মার্শাল আর্ট, জুডো, বক্সিং এগুলোর সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও রিফ্লেক্স কিন্তু ভীষণ ভালো। তো এই রিফ্লেক্স যখন ভালো হবে, তখন মঙ্গলের প্রভাব তার উপরে পড়বে। মঙ্গলের প্রভাব ছাড়া একজন মানুষ সে লড়াকু হতে পারে না। মঙ্গলের প্রভাব ছাড়া একজন মানুষের মধ্যে কম্পিটিটিভ মেন্টালিটি সেটা জাগবে না। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই যে মানসিকতা, এটা টোটালটাই মঙ্গল দেবেন। এছাড়াও আমাদের জীবনের যত রকম কাটা ছেঁড়া, রক্তপাত, আঘাত প্রাপ্তি, প্রত্যেকটা জায়গায় মঙ্গলের প্রভাব রয়েছে। সিস্ট, টিউমার, নর্মাল মাসকুলার গ্রোথ, সেলুলার ডিভিশন, অ্যাবনর্মাল সেলুলার ডিভিশন, মানে কোষ বিভাজন হয়ে যাচ্ছে, প্রচুর নতুন নতুন কোষ তৈরি হচ্ছে, এগুলো সবই কিন্তু মঙ্গল পীড়িত থাকলে পরে হতে পারে। সুতরাং কোষ, মাংস, পেশি, পেশির কারক গ্রহ মঙ্গল, ইম্পালস, এই সমস্ত বিষয়গুলো, শ্বেত রক্তকণিকা, রক্ত প্রবাহ, এগুলোর কারক গ্রহ হচ্ছে মঙ্গল। কেটে যাওয়া, রক্তপাত, আঘাত প্রাপ্তি, ক্ষয়, এগুলোর কারক গ্রহ মঙ্গল। এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, কখন কি অবস্থায় কোন গ্রহ কেমন ফল প্রদান করছে, সেটা বুঝে আমরা প্রেডিক্ট করার চেষ্টা করব। এরপরে রয়েছে আমাদের মঙ্গলের পরে বুধ। বুধ স্নায়ুর কারক গ্রহ, বুধ চর্মের কারক গ্রহ, বুধ চুলের কারক গ্রহ, বুধ অল্প বিস্তর পুষ্টির কারক গ্রহ, বুধ শ্বাসের কারক গ্রহ। তবে যাই হোক না কেন, এর মধ্যে ম্যাক্সিমাম কারকতা সেটা কিন্তু ডিপেন্ড করবে কার উপরে? না, না, স্নায়ু। বুধের যে ম্যাক্সিমাম কারকতা, সেটা হচ্ছে স্নায়ুর সঙ্গে কোরিলেটেড। তারপরে রয়েছে আমাদের বৃহস্পতি। বৃহস্পতির কারকতা ভাস্ট। বৃহস্পতি আমাদের পুষ্টিকে নির্দেশ করে, বৃহস্পতি আমাদের পৌষ্টিক তন্ত্রকে নির্দেশ করে, বৃহস্পতি আমাদের ত্বক, আমাদের চর্বি, এই বিষয়গুলোকে নির্দেশ করে। জননতন্ত্রের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক রয়েছে। বহু সময় আমরা দেখেছি যে কোন রকম কোনো সমস্যা নেই, শুধুমাত্র বৃহস্পতি পীড়িত, কিন্তু তার কারণে এই মানুষটার স্পার্ম কাউন্ট কমে গেছে, স্পার্মের ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া গেছে। এই বিষয়গুলো আমরা বৃহস্পতির থেকে দেখতে পাই এবং বহু সময়ই দেখতে পাই। বৃহস্পতি পৌষ্টিকতন্ত্রের মধ্যে লিভারকে পুরোপুরি কন্ট্রোল করে। বৃহস্পতি আমাদের স্মৃতিকে নিয়ন্ত্রণ করে এবং বৃহস্পতিও চন্দ্রের মতোই সমতুল্য ভাবে আমাদের ব্রেনকেও নিয়ন্ত্রণ করে। আমাদের ব্রেনের নিয়ন্ত্রক গ্রহদের মধ্যে আমরা
বৃহস্পতিকেও কিন্তু বাদ। তাহলে মোটামুটি বৃহস্পতির বিষয়গুলোকে আমরা বুঝতে পারলাম। বৃহস্পতি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিসকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে মেদ, চর্বি। আমাদের প্রত্যেকের শরীরে চামড়ার নিচে একটা চর্বির স্তর আছে। কেটে গেলে পরে দেখতে পাবেন ঘ্যাচ করে কেটে গেল, একটা সাদা জিনিস দেখতে পাওয়া যায়। তারপরে আস্তে আস্তে রক্ত বেরিয়ে আসে। ওই যে সাদা জিনিসটা, ওটা হচ্ছে চর্বির স্তর। তাহলে বৃহস্পতি আমাদের শরীরের চর্বির স্তরকে নিয়ন্ত্রণ করে এবং ওভারঅল পৌষ্টিক তন্ত্রের ক্রিয়াশীলতা তাকে নির্দেশ করে বৃহস্পতি। একজন মানুষের মধ্যে ভালো আছি, হ্যাপি আছি, ঈশ্বর যেমন রেখেছেন আমি তেমন আছি, এই মেন্টালিটি তৈরি করবার জন্য বৃহস্পতির ভালো থাকা অত্যন্ত অত্যন্ত জরুরি। বৃহস্পতির ভালো থাকাটা মানুষের মধ্যে হ্যাপি ফিলিংস এনে দেয়। এই যে আমাদের একবার ফিল গুড বলে একটা কথা উঠেছিল, ফিল গুড। তো এই ফিল গুড যখন কথা উঠেছিল, সেই সময় কিন্তু ওই ফিল গুড করতে হলে বৃহস্পতিকে পাওয়ারফুল হতে হবে। এরপরে আমাদের রয়েছে শুক্র। শুক্রের গুরুত্ব মারাত্মক। আমাদের শরীরের সমস্ত জেনিটাল অর্গান, সমস্ত রকম হরমোন, সেটা পিটুইটারি থেকে শুরু করে, আপনারা সবাই জানেন যে হরমোনরা আমাদের দেহকে ভীষণ ভাবে কন্ট্রোল করে। আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমাদের ইমোশন, ইম্পালসিভ বিহেভিয়ার, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু হরমোনের ইম্প্যাক্ট এটা ভীষণ ভাবে রয়েছে। এবং হরমোনের এই যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে শুক্র। একটা মানুষ যে বড় হলো, তার বিকাশ, তার ডেভেলপমেন্ট, এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে শুক্র। তাহলে এই শুক্র, সে আমাদের দেহ সৌষ্ঠবকে নিয়ন্ত্রণ করে, সৌন্দর্যকে নিয়ন্ত্রণ করে, ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা, তাকে শুক্র নির্দেশ করে। শুক্রাণু, ডিম্বাণু, শুক্রাশয়, ডিম্বাশয়ের কার্যকারিতা, সন্তান প্রাপ্তির জন্য সমস্ত ব্যবস্থা তাকে নিয়ন্ত্রণ করে শুক্র। এছাড়াও উৎসেচক, এটা হচ্ছে আমাদের এনজাইমস, যেগুলো আমাদের খাবার দাবারকে হজম করিয়ে দেয়। এখানেও শুক্রের বিরাট ভূমিকা আছে। শুক্র কিন্তু এদেরকেও কন্ট্রোল করতে পারে এবং এরাই শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়। পারফেকশন নিয়ে আসে শুক্র, যে কোনো জিনিসের মধ্যে পিওরিটি, এটা নিয়ে আসে শুক্র। একটা বিষয় আমাদের রয়েছে, রোগ তো হতেই পারে, এবার ডাক্তার ভালো হলে পরে সেই রোগ সেরে যাবে। এই যে ডাক্তার ভালো হওয়া, ভালো ট্রিটমেন্ট পাওয়া, এই বিষয়টাকে পুরোপুরি কন্ট্রোল করে তিনি হচ্ছেন শুক্র। সুতরাং একজনের তো রোগ হয়েছে, এবার রোগ হওয়ার পরে তিনি ভালো ডাক্তার বুদ্ধি পাবেন কিনা, সেই বিষয়টার জন্য কিন্তু আমাদেরকে শুক্রের উপরে ডিপেন্ড করতে হবে। এ, শুক্র আমাদের হলো। এরপরে আমরা চলে আসব শনি। শনি আমাদের শরীরে অস্থি, চুল, এই বিষয়গুলোকে দেয়। আমাদের পরিশ্রম, ধৈর্য, এই বিষয়গুলোকে শনি নির্দেশ করে। এবং শনিদেবের মধ্যে রয়েছে প্রবল কৃচ্ছ সাধন করবার ক্ষমতা। অর্থাৎ আমরা যে পরিশ্রম করব, আমরা যে লড়াই করব, আমরা যে চেষ্টা করব, আমরা যে খাটবো, এই বিষয়টা কিন্তু শনিদেব আমাদেরকে প্রদান করে থাকবেন। পরিশ্রম করবার ক্ষমতা, লড়াই করবার ক্ষমতা, একটু ডাউনওয়ার্ড মেন্টালিটি, এই বিষয়গুলো আমাদেরকে শনিদেব দিয়ে থাকবেন। শনিদেব আমাদেরকে ডিপ্রেশন দেবেন,
শনিদেব আমাদেরকে কষ্ট দেবেন। শনিদেব আমাদেরকে যত রকম ব্যথা যন্ত্রণা আছে সেগুলো সবই আমাদেরকে শনিদেব দেবেন। ফলে শনিদেবের কাছ থেকে আমরা কিন্তু জীবনে বহু সমস্যা ফেস করব, এবং সেই সমস্যার সমাধান, একটু স্পিরিচুয়াল সমাধান, সেটা শনিদেব দেবেন। তবে অস্থি পীড়া, ব্যথার অনুভূতি, যন্ত্রণা, রোগ, রোগের প্রকাশ, ইনফ্যাক্ট ডেথ, মৃত্যু, সেটাও কিন্তু শনিদেবের সঙ্গে অ্যাসোসিয়েটেড। আজকে আমি তন্ময়দের সঙ্গে কথা বলছিলাম, তন্ময়রা এসেছিল বাড়িতে। তো সেইখানে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে জেনারেলি মৃত্যুর সময় রাহু বা শনি, এদের একটা অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় কোনো না কোনো ভাবে। রাহু শনি এদের কানেকশন মৃত্যুর সময় হালকা করে হলেও দেখতে পাওয়া যায়। সব সময় যে তীব্র যোগ দেখতে পাওয়া যাবে এরকম কিন্তু নয়, কিন্তু কোনো না কোনো রকম কানেকশন সেটা আমরা দেখতে পাই। বেশিরভাগ ক্ষেত্রেই যত মৃত্যু হয় তাদের ক্ষেত্রে আমরা শনি রাহু এদের কানেকশন দেখতে পাই। তাহলে মোটামুটি পরিষ্কার হলো শনি পর্যন্ত। রাহু কেতু এরা আমাদের নেগেটিভ ফাংশনালিটি গুলোকে ডিনোট করে। কেতু সাবকনসিয়াস মাইন্ডকে ডিনোট করে। রাহু কেতু এরা আমাদের এক্সক্রিয়েটরি সিস্টেম, মলমূত্র বিসর্জন, এই সমস্ত বিষয়কে নিয়ন্ত্রণ করে। রোগ বাড়িয়ে দেওয়ার কারক হিসেবে কেতু ভীষণভাবে কাজ করে। তো এরকম ব্যাপার। তো আমরা এবার একটা কুণ্ডলী দেখি, আমরা হাবি জাবি কুণ্ডলী বার করি। দেখা যাচ্ছে কুণ্ডলীটা। এই কুণ্ডলীটা এই মুহূর্তের কুণ্ডলী, এই সময় এখনকার কুণ্ডলী এটা এখন আমি করেছি। উম, এই কুণ্ডলী দেখলে পরেই আপনারা দেখতে পাবেন এর লগ্ন হচ্ছে মেষ, দ্বাদশে রাহু রয়েছে, একাদশে বক্রী অবস্থায় শনিদেব রয়েছেন, আর কোনো গ্রহ বক্রী নেই। বৃহস্পতি তার অবস্থান করে রয়েছেন দ্বিতীয়, মঙ্গল তিনি তৃতীয় অবস্থান করে রয়েছেন, আর এখানে পঞ্চম ভাবে রবি বুধের অবস্থান, ষষ্ঠ ভাবে চন্দ্র কেতু শুক্র। তাহলে প্রথম আমরা রোগ নির্ধারণের ক্ষেত্রে ষষ্ঠ ভাবটাকেই দেখব। এরপরে আমরা দেখব কোন সিঙ্গল হাউসে, কোন একটা নির্দিষ্ট ঘরে শনি মঙ্গল এদের দৃষ্টি পড়েছে কিনা, একসঙ্গে শনি মঙ্গল রাহু এদের দৃষ্টি পড়েছে কিনা। তো এরকম কোন ঘর তো আমরা পাচ্ছি না। মঙ্গলের দৃষ্টি সেইটা পড়েছে কেতুর উপর, এইটা আমরা একটা পাচ্ছি। মঙ্গলের অষ্টম দৃষ্টি সেটা এই ঘরটাতে পড়েছে, এই ঘরের ওপরেও কেতুর একটা দৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই ঘরের উপরে আবার বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে। ফলে এই যে মকর, এই ঘরটা, মকর রাশিটার উপরে বৃহস্পতি, কেতু এবং মঙ্গল, এই সবকটা গ্রহের দৃষ্টি রয়েছে। আমরা সবাই জানি মঙ্গলের যে অষ্টম দৃষ্টি সেটা একটুখানি ঘাতক দৃষ্টি। তাহলে মঙ্গলের অষ্টম দৃষ্টি যখন ওই ঘরটার উপরে পড়েছে, একাদশ ঘর মকর রাশি, তখন এই সময় যে মানুষটার জন্ম হবে তার তীব্রভাবে পায়ের যন্ত্রণা এইটা ফেস করতে হয়। তীব্রভাবে পায়ের যন্ত্রণায় সেই মানুষটার কষ্ট পাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এটা কি কি রোগ হতে পারে? চন্দ্র কেতু শুক্র, 6 নম্বর ঘরে রয়েছে। প্রথম যে সমস্যা আসতে পারে সেটা হচ্ছে চক্ষু রোগ, চোখের সমস্যা। কেন চোখের সমস্যা? কারণ চোখের দৃষ্টির অভাব নয়, কিন্তু চোখ লাল হয়ে যাওয়া, চোখে ওই অশ্রু এর ফ্লো কম হয়ে যাওয়া, এই ধরনের কিছু সমস্যা সেগুলো তৈরি হতে পারে। এই টাইপের জিনিস শুরু হতে পারে। এরপরে কি আসতে পারে? কেতু 6 নম্বর ঘরে রয়েছে, তাহলে এখানে পুষ্টি সংক্রান্ত সমস্যা সেটাও আসতে পারে। এছাড়া কি আসতে পারে? কিছু হরমোন রিলেটেড সমস্যা।
এবার যদি এরা পুরুষ হয় তাহলে এর ওই টেস্টোস্টেরন বা জেনিটাল হরমোন সেক্রেশন ওরিয়েন্টেড সমস্যা সৃষ্টি হতে পারে। যদি মহিলা হয় তার ক্ষেত্রে ইস্ট্রোজেন প্রজেস্টেরন এইগুলোর ক্ষরণ সংক্রান্ত সমস্যার সৃষ্টি হতে পারে। আর কি প্রবলেম হতে পারে? একাদশে শনিদেব বক্রী হয়ে বসে আছে, এখানে মাস্ট হচ্ছে কি গ্রোথ পেইন, ব্যথা। বড় হচ্ছে, বড় হওয়ার সময় বাচ্চাদের যে ব্যথার উদ্ভব হয় সেই ব্যথা এটা শুরু হয়। এরপরে যদি আমরা আরেকটু ডিটেলে ভাবতে চাই তাহলে আমরা নবাংশ কুণ্ডলীটাকেও দেখতে পারি, যে নবাংশ কুণ্ডলীতে কি অবস্থা রয়েছে, গ্রহ অবস্থান তারা কি কন্ডিশনে রয়েছে, সেই দেখে আমরা ডিসাইড করার চেষ্টা করতে পারি। তাহলে সেটা একটুখানি এবার আমরা দেখি নবাংশ কুণ্ডলীতে গ্রহদের কি অবস্থা। নবাংশ কুণ্ডলীতে লগ্ন হচ্ছে বৃশ্চিক, সেখানে মঙ্গল এবং রাহু রয়েছে। এই মঙ্গল এবং রাহু লগ্নে অবস্থান করে রয়েছে নবাংশ কুণ্ডলীতে, এটা ইন্ডিকেট করে টিউমার হওয়ার টেন্ডেন্সি। মঙ্গল এবং রাহু যোগ এটা টিউমার, সিস্ট, স্টোন এই বিষয়গুলোকে নির্দেশ করে। এই ধরনের সমস্যা সেগুলোকে দেয় এরা। আর কি কম্বিনেশন রয়েছে আরেকটু আমরা যদি দেখি, সেই ক্ষেত্রে বুধ শনি একত্রে রয়েছে 6000। তাহলে এই ক্ষেত্রে আবার নার্ভ রিলেটেড কিছু সমস্যা সেটা প্রকট হয়ে উঠছে, নার্ভ সংক্রান্ত কিছু প্রকট সমস্যা সেটা হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। আর কি সমস্যা তৈরি হতে পারে? এখানে যে সমস্যাগুলো আমরা দেখতে পেয়েছি সেইগুলোকে স্পেসিফাই করা, এই সেম প্রবলেম গুলোকে খুঁজে পাওয়ার টেন্ডেন্সি, সেগুলো কি এখানে কিছু রয়েছে? যেমন এখানে লগ্নপতি মঙ্গল তিনি তৃতীয় রয়েছেন, মঙ্গলের সঙ্গে বাকি অন্য কোনো গ্রহের কোনো দৃষ্টি নেই, আর লগ্নপতি মোটামুটি বলবান, তাহলে একে আমরা সুস্থ হিসেবে ট্রিট করতে পারি। তো বিরাট কোনো প্রবলেম, বিরাট কোনো সমস্যা এই মানুষটার ক্ষেত্রে নেই। এর পরের দল আরেকটা কুণ্ডলী আমরা বার করি। এটা 93 সালের একটা কুণ্ডলী। ডেট অফ বার্থ হচ্ছে 10/4/1993, টাইম হচ্ছে 30 PM, প্লেস অফ বার্থ হচ্ছে কলকাতা। তাহলে এর লগ্নে রয়েছে রাহু এবং চন্দ্র, এর লগ্ন হলো তুলা লগ্ন, আমরা দেখতে পাচ্ছি, না লগ্ন না, দ্বিতীয় রয়েছে রাহু চন্দ্র, তুলা লগ্ন। বৃহস্পতি দ্বাদশে গিয়ে বসেছে, শনি মঙ্গল এদের মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক নেই, রাহুর সঙ্গে শনির কোনো রকম কোনো সম্পর্ক নেই। কেবলমাত্র শনির দশম দৃষ্টি রাহুর উপরে চন্দ্রের উপরে এসে পড়েছে, আপনারা লক্ষ্য করুন, শনির দশম দৃষ্টি রাহুর উপরে চন্দ্রের উপরে এসে পড়েছে। চন্দ্রের এটা নিচস্থ ক্ষেত্র, নিচস্থ ক্ষেত্র রাহু যুক্ত শনি যুক্ত, ফলে অতৃপ্তি সমস্যা এগুলোকে ফেস করতে হবে। এবং যেহেতু এইগুলো ফেস করতে হয়েছে তার কারণে ডিপ্রেশনের টেন্ডেন্সি সেটাও দেখতে পাওয়া যাবে। ওভারঅল এই মানুষটার শরীর নিরোগ। কারণ নিরোগ, কারণ লগ্নপতি তিনি তুঙ্গ হয়েছেন। দুটো লগ্ন, একটা হচ্ছে তুলা আর একটা হচ্ছে ধনু। ধনুর লগ্নপতি তুঙ্গ হয় অষ্টমে,
তুলার লগ্নপতি তুঙ্গ হয় ষষ্ঠে, এই দুটো লগ্ন এরা কিন্তু কখনোই এদের টোটাল স্ট্রেংথকে ইউটিলাইজ করতে পারে না। এদের এই বলবত্তা ইউজ করবার ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। এদের যে পাওয়ার, এদের যে স্ট্রেংথ, সেগুলোকে এরা টোটালি ইউটিলাইজ করতে পারে না। তাহলে উম এই মানুষটার আর কি কি সমস্যা হতে পারে? অল্প বিস্তর লিভারের সমস্যা, কিন্তু এর ক্ষেত্রেও সে অষ্টমে কেতু রয়েছে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটা দেওয়ার চেষ্টা করে এই অষ্টমস্ত কেতু। এবং বৃষ রাশিতে বেশ ভালো অবস্থায় কেতু রয়েছে রোহিণী নক্ষত্রে। রোহিণীর অধিপতি চন্দ্র, তার দৃষ্টি কেতুর উপরে রয়েছে। ফলে কেতুর সঙ্গে চন্দ্রের একটা ক্লোজ অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। আর এছাড়া বিরাট কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না। ষষ্ঠে রবি গেলে পরে অল্প বিস্তর চোখের সমস্যা বা এই ধরনের প্রবলেম দেখতে পাওয়া যায়, বাট এটা কিন্তু কোনো ভয়ঙ্কর কিছু নয়। ওই চোখে পাওয়ার আসা বা এই ধরনের সমস্যা সেগুলো দেখতে পাওয়া যায়। তাহলে এই মানুষটার শরীরে কিন্তু বিরাট কোনো রোগের প্রবণতা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। নেক্সট পয়েন্ট, আমরা কিভাবে আইডেন্টিফাই করব? ওরা অশুভ দশা খুঁজে বার করবার চেষ্টা করব। তাহলে দশা দেখতে পাচ্ছি আমরা, এখনই অশুভ দশা চলছে। শুক্রের দশা, রাহুর অন্তর্দশা, শুভ দশা। শুক্র বৃহস্পতির মিডিয়াম অশুভ। শুক্র বৃহস্পতি হচ্ছে মিডিয়াম অশুভ। শুক্র শনি, চলো ঠিক আছে, শনি এই লগ্নের ক্ষেত্রে অত্যন্ত শুভ গ্রহ, আমরা শুক্র শনিকে রেখে দিলাম। এবার ও বাবা, এরপরে রবি মঙ্গল, রবি রাহু, রবি মঙ্গল রবি রাহু, এই দুটোই কিন্তু ভীষণ অশুভ দশা। এই মুহূর্তের বিরাট অশুভ দশা চলছে শুক্র রাহু, ভীষণ ভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে। এরপরের যেটা, সেটা হচ্ছে পরবর্তী দশা। শুক্র বৃহস্পতিও যে একে খুব ভালো সুবিধা দেবে সেরকম নয়, হলেও শুক্র রাহু থেকে বেটার। শুক্র রাহুতে প্রচুর অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এখানে কিছু হরমোনাল সমস্যা বা শরীর সংক্রান্ত মানে যৌনতা সংক্রান্ত সমস্যা সেগুলো তৈরি হতে পারে। এরপরে টাপ দশা হচ্ছে মঙ্গল রাহু, সেগুলো আসবে ওই 2051 এরকম সময়। চন্দ্র শুক্র কঠিন দশা, চন্দ্র কেতু কঠিন দশা, এই দশাগুলোতে কিন্তু রোগ ব্যাধি বাড়তে দেখতে পাওয়া যাবে। চন্দ্র বৃহস্পতি, বৃহস্পতি যেহেতু দ্বাদশে আছে, চন্দ্র বৃহস্পতিতে কিন্তু শারীরিক সমস্যা দেওয়ার চেষ্টা করবে। এরপরে মঙ্গলের দশা। মঙ্গলের দশাতে মঙ্গল মঙ্গল কঠিন দশা, মঙ্গল রাহুও কঠিন দশা, মঙ্গল শনি ভীষণ কঠিন দশা। তারপরে হচ্ছে মঙ্গল কেতু, মঙ্গল বুধ, এই প্রত্যেকটা দশা কিন্তু ডিস্টার্ব ক্রিয়েটিভ। মঙ্গলের দশার পরে রাহুর দশা, এগুলো এই মানুষটাকে কিন্তু ভোগাবে। তবে খেয়াল রাখতে হবে, এই ভোগান্তি কিন্তু ভয়ঙ্কর ভোগান্তি নয়, অল্প বিস্তর ভোগান্তি। এখানে একটা বিষয় খেয়াল রাখবো আমরা, সেটা হলো গিয়ে রাহুর যে দৃষ্টি, এইটা কিন্তু শুক্রের ওপর পড়েছে। রাহুর দৃষ্টি ষষ্ঠের ওপর পড়েছে, রাহুর দৃষ্টি চন্দ্রের ওপর পড়েছে। দৃষ্টি নয়, রাহু চন্দ্রের সঙ্গে যুক্ত। আবার নবাংশ কুণ্ডলিতে যদি আমরা দেখি, রাহুর দৃষ্টি লগ্নের ওপর, ষষ্ঠে কেতু বসে আছে। ফলে রোগ সৃষ্টির ক্ষেত্রে রাহুর কিন্তু একটা প্রভাব থাকবে, এবং রাহু এককভাবে ছোট ছোট রোগ, খুচরো রোগ এগুলোকে দেওয়ার চেষ্টা করে। তাহলে এই টাইপের খুচরো রোগ, ছোট ছোট রোগ, এইগুলোর প্রভাব সেটা কিন্তু আমরা বাড়তে দেখবো এই মানুষটার ক্ষেত্রে।
পরিষ্কার হলো? আচ্ছা, এইবার এই আজকের আমাদের পড়াশুনো নিয়ে যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাকে একটু শেয়ার। কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাকে একটু বলুন। স্যার আপনি আগের যে চারটাতে ষষ্ঠ ভাবে কেতু, শুক্র আর চন্দ্র ছিল, আপনি বললেন চোখের সমস্যা আসতে পারে। মানে কিসের বেসিসে আপনি স্যার বললেন চোখের সমস্যা যে আসতে পারে? আমাদের চোখে বিভিন্ন রকম লিকুইড থাকে না, আমরা যখন প্রথম পড়াচ্ছিলাম চোখের আচ্ছা। মধ্যে অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, এই যে লিকুইড, হ্যাঁ, বা চোখের যে অশ্রু, চোখের জল, এগুলো ড্রাই হয়ে গেলে চোখে সমস্যা আসে। তো এরা শুক্র চন্দ্র কেতু যুক্ত হয়ে যখন ষষ্ঠে রয়েছে, তখন এই পেটে অ্যাসিডিটি, গ্যাস, এই টাইপের সমস্যাও যেমন হতে পারে, ঠিক তেমন ভাবেই চোখের সমস্যা সেটাও আসতে পারে। স্যার কোনো কম্বিনেশনের আপনার কাছে পিডিএফ আছে যেখান থেকে বুঝতে পারবো যে এই এই কম্বিনেশন থেকে এই এই সমস্যাগুলো আসতে পারে? দেখুন, একটা ছোট্ট রোগ বলি, সেটা হচ্ছে ডায়াবেটিস, সুগার। যদি বৃহস্পতি পীড়িত থাকে বা শুক্র পীড়িত থাকে সেই ক্ষেত্রে ডায়াবেটিস হয়। এই ডায়াবেটিসের জন্য ৫৯খানা রুলস আছে। আপনি কি করে মুখস্থ করবেন? আচ্ছা, আমার কাছে বুঝতে একটা পেরেছি। পিডিএফ মতো আছে ছোট, তার মধ্যে শুধু ডায়াবেটিস নিয়ে ৫৯খানা রুলস রয়েছে। নেক্সট হচ্ছে গিয়ে কোনো একটা মেডিকেল অ্যাস্ট্রোলজির আমরা বই কিনবো, আর রেবা সামথিং একটা মেডিকেল অ্যাস্ট্রোলজির বই রয়েছে। এছাড়া ইংলিশে মেডিকেল অ্যাস্ট্রোলজির খুব ভালো ভালো বই রয়েছে। অন্ধতর সাহার একটা বই ছিল যতদূর সম্ভব আমি জানি, এই মুহূর্তে আছে কিনা আমি জানি না, পাওয়া যায় কিনা। আর আমার কাছে একটা মেডিকেল অ্যাস্ট্রোলজির বই আছে, সেটা দেখতে পারলে আমি বলে দিচ্ছি কি। তাহলে ওইখানেই আছে হোয়াইট কালার বইটা স্যার। তো দেখতে পাচ্ছি না, তন্ময় দেখিয়ে দিচ্ছি। না আমি গিয়ে দেখেছি স্যার, নিচের দিকে আই থিঙ্ক আছে স্যার কালার যাই বইটা। হোক, আমি উঠে গিয়ে দেখবো। বা যে কোনো মেডিকেল অ্যাস্ট্রোলজির বই, সেখানে হচ্ছে কি আপনারা রোগের সম্পর্কে ডিটেইল পাবেন। কেউ কম লেখেনি, যে যত পেরেছে প্রাণ ভরে লিখে দিচ্ছে, আচ্ছা মানে স্যার। একদম প্রাণ ভরে লিখেছে। স্যার এখন তো অনেক অনেক নতুন ধরনের রোগ বেরিয়েছে, সেগুলো তো বলাটা সত্যি মুশকিল যে এগুলো কি কি আপনারা রোগ। ওইভাবে বলতে পারবেন, আমাদেরকে খুঁজে বার করে নিতে হবে কোথায় রোগটা হয়েছে। যেমন আচ্ছা। একটা রোগ বলি, একটা অদ্ভুত রোগ আমার এক রিলেটিভের হয়েছিল। তার নাকি আহ শিরাগুলো, এমনই নয়, শিরাগুলো চওড়া হয়ে গেছিল, মানে শিরাগুলো, মানে শিরার যে গহ্বর সেটা একটু বড় হয়ে গেছিল। ফলে হার্টের যে প্রেসার, যেটা যে ফোর্সে শিরার আসার কথা ব্লাড, সেই প্রেসার সেই রক্তকে টানতে পারছিল না। ফলে শিরা থেকে যেহেতু রক্ত আসতে পারছে না শরীরে, দূষিত রক্ত হৃৎপিণ্ডে, তার জন্য দূষিত রক্ত শরীরের বিভিন্ন জায়গায় জমা হয়ে যাচ্ছে। এবার এই বিভিন্ন জায়গায় যে জমা হয়ে যাচ্ছে, তার কারণে গ্র্যানুলস টাইপের তৈরি হচ্ছে, রক্ত জমা হয়ে হয়ে ডেলা ডেলা টাইপের তৈরি হচ্ছে। এবার এটা কি রোগে, এই রোগকে কি করে আইডেন্টিফাই করবো? এই তো আইডেন্টিফাই করা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তো স্যার মোটামুটি আমরা ফার্স্ট হাউস থেকে 12th হাউস অব্দি যেই জায়গাগুলো পড়ে সেই জায়গাগুলোও যদি ক্লায়েন্টকে অ্যাটলিস্ট বলে দিই যে আপনার এই জায়গাতে সমস্যা হতে পারে, সেটাও বলে দিতে পারি, কেন প্রত্যেকটা রোগ এমন বলাটা একটু ডিফিকাল্ট। তারপরে কিছু কিছু ছোট ছোট কম্বিনেশন রয়েছে, যেমন হচ্ছে শনি চন্দ্র কম্বিনেশন যদি থাকে তাহলে সর্দি কাশি হতে দেখতে পাওয়া যায়। শনি চন্দ্র যেমন ডিপ্রেশন দেয়, তেমনি শনি চন্দ্র ঠান্ডা লাগার টেন্ডেন্সিকে বাড়িয়ে দেয়। এবার লগ্নটা যদি বলবান থাকে তাহলে ডিপ্রেশন দেয়, যদি হচ্ছে কি লগ্নটা দুর্বল থাকে তাহলে সর্দি কাশি অ্যালার্জি দেয়। যেমন চন্দ্রের সঙ্গে কেতু বা মঙ্গলের সম্পর্কে কিছু না কিছু অ্যালার্জি হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। সেটা ডাস্ট অ্যালার্জি হতে পারে, কোল্ড অ্যালার্জি হতে পারে, যে কোনো রকম অ্যালার্জি হতে পারে।
হুম। বৃহস্পতি যদি দুস্থানগত হয় তাহলে লিভারের সমস্যা দেখতে পাওয়া যায়। বৃহস্পতি যদি দুস্থানগত হয়ে জলরাশিতে অবস্থান করে তাহলে ফ্যাটি লিভার এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। তো এরকম প্রচুর কম্বিনেশন, প্রচুর টাইপস অফ কম্বিনেশন রয়েছে, যেগুলো আলটিমেটলি একত্র করা মোটামুটি সম্ভব নয়। হুম। এরপর আমরা রোগ জ্যোতিষ সম্পর্কে আরেকটু ডিটেলে পড়াশোনা করব। বিভিন্ন রোগের আমরা কিছু কম্বিনেশন করব। তো এটা মোটামুটি সাধারণ স্বাস্থ্যের অবস্থা, সেটা আমরা একটুখানি বোঝার চেষ্টা করলে এরপরে বাকিটা আমরা ধীরে সুস্থে আবার করবো। স্যার, হ্যাঁ, বলুন। আচ্ছা, কোনো গ্রহ ধরুন 0 ডিগ্রিতে বা 29 ডিগ্রিতে যদি থাকে, তাহলে শরীরের বা রোগ ও মানে কিরম ভাবে তৈরি করবে বা হতে পারে এরকম? 90 ডিগ্রিতে তো থাকতে পারবেন, অন্তত 30 ডিগ্রি না, করে আছে। 29 বা ধরুন 0 ডিগ্রি আর কি, সেটা বলছি। এই 0 ডিগ্রি বা 29 ডিগ্রিতে আপনারা গ্রহদের যে নক্ষত্রিক অবস্থা সেটা দেখবেন। সাধারণত গ্রহরা ওই একদম রাশি সন্ধিতে এসে উইক হয়ে যায়। যেমন কোনো একটা গ্রহ, সে হচ্ছে গিয়ে তুলা থেকে বৃশ্চিকে যাচ্ছে, 19 ডিগ্রিতে রয়েছে। যেমন এখানে এই চার্টে আমরা দেখছি বুধ 29 ডিগ্রি 44 মিনিটে রয়েছে। এই বুধটা 29 ডিগ্রি 44 মিনিটে রয়েছে, এটা একটা ডিগ্রি হলো। মানে এই বুধটা কিন্তু নিচস্থ হতে যাচ্ছে। ফলে এই মানুষটার একটা না একটা দিন নার্ভের প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই বেশি। বুধ পীড়িত থাকার কারণে এই নার্ভের প্রবলেম সেটা আসতে পারে। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের আর যা যা প্রশ্ন বা কোয়ারিজ রয়েছে তাহলে একটুখানি বলুন। দেবেশ সরকার বলেছেন, স্যার এই চার্টে কোন কোন দশা, যা- এই চার্টে কোন কোন দশা কেন হার্মফুল, প্লিজ যদি বলেন। মোটামুটি পাপগ্রহ হিসেবে আমরা রাহু কেতু শনি মঙ্গলকে ধরবো। এরপরে ষষ্ঠপতি বৃহস্পতি, তৃতীয়পতি ষষ্ঠপতি বৃহস্পতি, তাকেও নেব। এই গ্রহগুলোর দশাকেই আমরা হার্মফুল বলবো। এর সঙ্গে সঙ্গে মারক গ্রহের দশা, দ্বিতীয়পতি সপ্তমপতি, মারক গ্রহের দশা, সেগুলো কিন্তু শরীরের দিক থেকে ক্ষতিকারক। অনেকে আপনাদেরকে প্রশ্ন করবে যে 2-7কে মারক বলছো কেন, এদিকে 2 আবার ধনস্থান, হেলথ আবার পত্নী স্থান, 7 হলো ব্যবসা, তাহলে ব্যবসা করলে কি লোক মরে যাবে নাকি? যখন আমরা ডিজিজ ডিটেকশন করব, যখন আমরা রোগ বিচার করব, তখন কিন্তু আমাদের 7 আর 2কে গুরুত্ব দিতে হবে। পরাশর মণি বলে গেছেন 2 আর 7 এই দুটো হচ্ছে মারক। এবং এই মারক কেন 2 আর 7 মারক, এ নিয়েও তিনি অনেক রকম আহ ব্যাখ্যা দিচ্ছেন। এখন প্রথম ব্যাখ্যাটা হচ্ছে হাউস আর অ্যান্টি হাউস। প্রথম হচ্ছে কি লগ্ন, লগ্নের জাস্ট অপোজিশন 7 নম্বর ঘর। লগ্ন হচ্ছে আমার দেহ, মন, এই সমস্ত আমি, আমার অস্তিত্ব। অপোজিশনটা হচ্ছে অ্যান্টি, এই 7 নম্বর ঘর আমার ক্ষতি করবার চেষ্টা করবে, 7 নম্বর ঘর হচ্ছে আমার বিপরীত। তাহলে আমার অস্তিত্বকে নষ্ট করবার চেষ্টা করবে 7 নম্বর ঘর। আর তখন হচ্ছে গিয়ে আমরা বলবো যে 7 নম্বর ঘর মারক। আর 8 নম্বর ঘর হচ্ছে আমাদের আয়ু। তাহলে আয়ুর অপোজিট, 8-এর উল্টো, সেটা হচ্ছে 2 নম্বর। তাই 2 নম্বর ঘরকে বলা হচ্ছে মারক, আয়ুর নাশকারী, মারক। এই বাদ দিয়ে আর একটা কনসেপ্ট আছে, ভাবাত ভাবম কনসেপ্ট। লগ্ন হচ্ছে গিয়ে আমি, অষ্টম হচ্ছে আমার মৃত্যু। ভাবাত ভাবে বলছে অষ্টমস্য অষ্টম বা ভাবস্য ভাব, 8 নম্বরের 8 নম্বর ভাব। তাহলে 8 নম্বর ভাব হচ্ছে তৃতীয় ভাব।
এই দুটো ভাবকে বলা হচ্ছে আয়ু নির্দেশক ভাব। 8 নম্বর ভাব হচ্ছে আয়ু, আর অষ্টমস্য অষ্টম, তার মানে 8 নম্বর ঘরের 8 নম্বর ঘর, সেটা হচ্ছে গিয়ে আমার আয়ু নির্দেশক, মানে তৃতীয় ভাব। তাহলে এইবার তৃতীয়ের দ্বাদশ, তৃতীয়ের ব্যয়, অষ্টমের ব্যয়। তৃতীয়ের ব্যয় মানে 2, আর অষ্টমের ব্যয় মানে হচ্ছে 7। অষ্টমের আগের ঘর সপ্তম, তৃতীয়ের আগের ঘর দ্বিতীয়। এই কারণে দ্বিতীয় এবং সপ্তমকে মরক বলা হচ্ছে। এই দুটো কনসেপ্ট হচ্ছে কি খুব চালু কনসেপ্ট। এই কনসেপ্ট দুটো আমাদের ক্ষেত্রে ভীষণ ভাবে গুরুত্ব পায়। এছাড়াও অনেক মানুষ অনেক রকম বক্তব্য পেশ করে থাকেন। কেউ বলেন যে লগ্নের সঙ্গে সঙ্গে লগ্নের অপোজিশন সপ্তম, এবার এই সপ্তমের দ্বাদশ হিসেবে, সরি সপ্তমের অষ্টম, সপ্তমের অষ্টম হিসেবে, মানে সপ্তম যদি আমার লগ্ন যদি একটা এবং সপ্তম যদি অনাত্মা হয়, তাহলে কোন হানিকারক হচ্ছে দ্বিতীয়। তাহলে লগ্নের হানিকারক সে হচ্ছে অষ্টম, তার হানিকারক সে হচ্ছে দ্বিতীয়। তাই অষ্টম তার দ্বাদশ হিসেবে সপ্তম, এবং সপ্তমের অষ্টম সেই হিসেবে দ্বিতীয় কেউ ধরা হয়। তো এইগুলো আহ যুক্তিযুক্ততা আছে বলে আমার মনে হয় না। প্রথম দুটোকে নেওয়া যেতে পারে, ভাবা যেতে পারে। পরাশর বলে গেছেন 2 আর 7 হচ্ছে ভারত, তো 2 আর 7 ভারত। এ নিয়ে আমাদের বেশি প্রশ্ন উত্তর করবার দরকার নেই। তাহলে এই পর্যন্তই আমাদের স্যার আজকে আমার একটা আলোচনাটা। কোশ্চেন আছে। হ্যাঁ, বলছি স্যার, যখন কি যার দশা চলে তখন কি সেই মানে উম, গ্রহের কি রোগ দেখা দেয়? এরকম কি কোনো ব্যাপার আছে? যখন যার দশা চলে, ধরুন যদি বৃহস্পতির দশা চলে, তখন কি বৃহস্পতির জনিত কোনো রোগ কি দেখা দেবে? এই ক্ষেত্রে অন্তর্দশাটা বেশি গুরুত্বপূর্ণ। অন্তর্দশা কালে যদি বৃহস্পতি রোগ কারক হয় এবং গোচরে যদি সমস্যা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আমাদের বৃহস্পতি নির্দেশিত রোগ হতে পারে। স্যার গতকাল যে নক্ষত্র নিয়ে ডিসকাশন করেছিলেন ওটা কি নেক্সট ক্লাসে কন্টিনিউ হবে? হ্যাঁ, ওটা তো বুধবারের ক্লাসে। আচ্ছা, আপনি দুটো ক্লাসে জয়েন করছেন? আমি তো লিংক পাচ্ছি, এর জন্য জয়েন করে ফেললাম। ভালো করেছেন, গুড গার্ড। থ্যাংক ইউ। তো ওইটা হচ্ছে গিয়ে 223 নম্বর ব্যাচে হচ্ছে নক্ষত্রের ক্লাস। আর এটা হচ্ছে কি একটু অ্যাডভান্স ব্যাচ। এখানে আমাদের আহ, নক্ষত্র হয়ে গেছে, এর আগে আমাদের অনেকদিন আগে নক্ষত্র নিয়ে ডিটেল বিস্তারিত আলোচনা হয়ে গেছে। আমি এখনো প্রাইমারিতে দুইটার সাথে মিক্সিং ম্যাচ করে ফেলছি। হম, ঠিক আছে। সব জায়গাতেই পড়াশোনা হচ্ছে, যতটুকু যেখান থেকে শেখা যায়। অবশ্যই জটিল আছে, সহজ না সাবজেক্ট। স্যার আমরা কি বুধবারের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবো স্যার? কি বার? বুধবার যে ক্লাসটা হয় স্যার, সেটাতে আমরা কি জয়েন করতে পারবো স্যার? না, পারবেন না কেন? নিশ্চয়ই পারবেন, থ্যাংক ইউ স্যার। অবশ্যই পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাক। শুভরাত্রি সবাইকে, খুব ভালো থাকবেন। শুভরাত্রি স্যার।